আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম আমি সেই চারুলতা। লিখেছেন স্নেহা ইসলাম প্রিয়া। পর্ব সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। আমার মায়ের মৃত্যুর 4 ঘন্টার মাথায় আমার বাবা এক যুবতীকে বিয়ে করে আনেন। আর হ্যাঁ, আমিই তাকে হত্যা করেছিলাম। পুলিশ অফিসার সাজিদ অবাক বিস্ময়ে সামনে থাকা মেয়েটির দিকে তাকালো। আজ অবধি এত সহজে কেউই নিজের দোষ স্বীকার করেনি। মিস চারুলতা, আপনি তাকে কেন মারলেন? সে আমাকে আমার স্বামীর কাছে বিক্রি করে দিয়েছিল, তাই মেরেছি। স্বামীর কাছে বিক্রি করেছিল? হ্যাঁ, 1 লাখ টাকার বিনিময়ে সে আমাকে বিক্রি করে আমার স্বামীর কাছে। স্বামীর কাছে কিভাবে বিক্রি করা হয়? চারুলতা এই প্রশ্নের কোনো উত্তর দিল না। পুলিশ অফিসার সাজিদের দিকে তাকিয়ে রহস্যময়ী একটা হাসি দিল। তাহলে আপনার স্বামীও তার বন্ধুকেও আপনিই মেরেছিলেন? হ্যাঁ, তাদেরও আমিই মেরেছি। আপনার বাবার খুনিও তাহলে আপনি? আমি কি ঠিক বললাম? হ্যাঁ, তাকেও আমিই মেরেছি। আপনার ভাষ্যমতে পুলিশ অফিসার হোসেনকেও আপনি মেরেছেন? হ্যাঁ। মিস চারুলতা, আপনি এইভাবে 5টা খুন করেছেন, কিন্তু কেন? চারুলতা এবারেও চুপ করে রইল। তার ঠোঁটে ঝুলে রয়েছে সেই একই রহস্যময়ী হাসি। পুলিশ অফিসার সাজিদ চারুলতাকে বন্দি করে রাখা ছোট্ট কুঠুরি থেকে বেরিয়ে এলো। নিজের ডেস্কে বসে 1 গ্লাস পানি এক চুমুকে শেষ করলেন পুলিশ অফিসার সাজিদ। এমন রহস্যময় মেয়ে আজ অবধি দেখেননি উনি। 7 দিন আগে মেয়েটি নিজে থেকে ধরা দিয়েছে থানায়। তার পরনে ছিল রক্তলাল এক শাড়ি, হাত মুখে লেগেছিল শুকনো রক্ত। পুলিশ অফিসার সাজিদের ঠিক সামনের মুখোমুখি চেয়ারটাতে বসেছিলেন। আমি মোট 5টি খুন করেছি, আরও একটা করব, তবে সে কে আমি জানি না। আপনারা আমায় সাহায্য করবেন আমার পরবর্তী খুন করতে। সে এমনভাবে বলল যেন পুলিশরা বাধ্য যেন তাকে খুন করা ব্যক্তিটির সন্ধান দিতে। কি আপনি? আর আপনার এই অবস্থা কেন? আমি চারুলতা। কিছুক্ষণ আগেই আমি আমার বাবাকে হত্যা করেছি। মানে? কেন? আমি 5 জনকে খুন করেছি, আরও একজনকে খুন করব। তার সন্ধান আপনি দেবেন আমাকে? তরুণ পুলিশ অফিসার সাজিদ প্রথমে ভেবেছিল তার মাথায় কোনো সমস্যা আছে, কিংবা সে হয়তো কোনো মানসিক ভারসাম্যহীন সিরিয়াল কিলার। তবে তার মেডিকেল রিপোর্ট প্রমাণ করছে সে সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। সেদিনই সাজিদ খান তাকে লকআপে বন্ধ করেন। তারপর থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তবে সে নিরুত্তর। সে শুধু ততটুকুই বলে যতটুকু তার বলতে ইচ্ছে হয়। 5 জন মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে চারুলতা। তার বিরুদ্ধে কেস দায়ের করেছে সাজিদ, কিন্তু এখনও অবধি লাশগুলো ছাড়া আর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি হত্যার কারণও এখনও অবধি জানায়নি কাউকে। প্রায় 7 দিন যাবৎ জেরে আছে চারুলতা। পুলিশ অফিসার সাজিদের ভাবনার ঘুর কাটল সেলফোনের আওয়াজে। স্ক্রিনে ভাসছে পুতুলের মিষ্টি চেহারাটা। কি করো পাপা? এই তো মা, কাজ করছি। তোমার কি কিছু লাগবে? আমার একটা রেসিং কার লাগবে। কিন্তু মা, এমন কার তোমার কাছে প্রায় 10টার উপরে আছে। আমার আরও একটা নতুন চাই। শান্ত একটা নতুন কার কিনেছে আজকে, আমারও চাই। আচ্ছা মা, নিয়ে আসবো। তুমি লক্ষ্মী মেয়ের মতো থাকবে। দাদির খেয়াল রেখো। দাদি এত বড়, আমি কিভাবে খেয়াল রাখবো? দাদিই তো আমার খেয়াল রাখে। আচ্ছা মা, আমি এখন রাখি, ভীষণ বিজি আছি। তোমাকে পরে ফোন করব। আচ্ছা। রেসিং কার আনতে ভুলো না কিন্তু। মেয়ের ফোন কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সাজিদ। তার মেয়ের মধ্যে মেয়ে সুলভ কোনো আচরণই পরিলক্ষিত নয়। শান্ত নামে তার একটা বন্ধু আছে, সে সবসময় তাকেই ফলো করে। এমনকি তার সাজ পোশাক পর্যন্ত শান্তর মতো। অতি আদরের মেয়ে তার, তাকে তো মানাও করা যায় না। স্বীকার করতেই হয়, মেয়েকে খুব ভালোবাসে সাজিদ। কিছুক্ষণের মাঝেই হিমেল নামের একজন অফিসার এসে দাঁড়ালো সাজিদের সামনে। সাজিদ তাকে বসার অনুমতি দিল। স্যার, চারুলতা নামের মেয়েটির কেসের ব্যাপারে কিছু বলার ছিল। 5টা লাশেরই পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেয়েছি আজ। কি এসেছে রিপোর্টে? স্যার, তাদের সবার মৃত্যু কলিজা বের করে নেওয়ার কারণে হয়েছে। আর যত আঘাত করা হয়েছে সব তাদের মৃত্যুর আগে, এবং বেশিরভাগই ছুরির আঘাত। একজন একজন করে বলো। স্যার, প্রথম খুন হয় সম্ভবত মেয়েটির স্বামী জামাল হোসেনের। লোকটার বয়স মেয়েটার চেয়ে দ্বিগুণ ছিল। তার শরীরে মোট 37টি ছুরির আঘাত। গোপনাঙ্গে
18 বার আঘাত করা হয়েছে, তবে আঘাতগুলো এমনভাবে করা হয়েছে যাতে তার মৃত্যু না হয়। অর্থাৎ খুব কষ্ট দিয়ে মেরেছে তাকে, হাতে পায়ে গরম ধাতু দ্বারা আঘাত করা হয়েছে। অতঃপর জীবন্ত অবস্থায় তার কলিজা বের করে আনা হয় এবং এতেই লোকটির মৃত্যু হয়। বোঝাই যাচ্ছে খুব রাগ থেকে এমন করা হয়েছে। তাছাড়া যে 5 জনকে খুন করা হয়েছে তাদের একজনেরও কলিজা পাওয়া যায়নি। তোমার কি মনে হয় এই ব্যাপারে? স্যার, আমার মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য এসব করা হয়েছে। দ্বিতীয়জন তার স্বামী জামাল হোসেনের বন্ধু সবুজ আলী। তাদের দুজনকে একসাথেই হত্যা করা হয়েছে। তবে সবুজ আলী সম্ভবত জামাল হোসেনের পরে মারা যায়। দুজনের মৃত্যুতে খুব একটা পার্থক্য নেই। তাকেও জামাল হোসেনের মতোই মারা হয়েছিল। তার শরীরে 32টা ছুরির আঘাত, 19টা গোপনাঙ্গে। তাকেও গরম ধাতু, সম্ভবত গরম লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। এমনকি তারও কলিজা বের করে ফেলার কারণেই মৃত্যু হয়েছে। স্ট্রেঞ্জ স্বামীর বন্ধুকে কেন মারলো আমি আজও সেটা বুঝলাম না। স্যার, সম্ভবত ওই মেয়েটি যখন তার স্বামীকে হত্যা করেছিল তখন লোকটি দেখে নেয়, তাই তাকেও মেরে ফেলেছে। না, তাহলে তাকে এত আঘাত করা হতো না। সম্ভবত এর পেছনে অন্য কোনো কারণ আছে। তৃতীয় মৃত্যু তার সৎ মায়ের। জি স্যার, ওই মহিলার শরীরেও 31টি ছুরির আঘাত, তার 2টা ব্রেস্টই কেটে ফেলা হয়েছে। গোপনাঙ্গে গরম সীসা ঢেলে দেওয়া হয়েছে। সর্বোপরি তারও কলিজা বের করে আনা হয় এবং সে মৃত্যুবরণ করে। এবং তারপরে পুলিশ অফিসার হোসেন, তিনি করিমপুর থানার ওসি ছিলেন। তাকে কেন হত্যা করা হলো সেটাই বুঝলাম না। ভদ্রলোক খুবই ভালো মানুষ ছিলেন। এলাকার লোকজনও তাকে বেশ পছন্দ করত। তার শরীরে 36টি ছুরির আঘাত পাওয়া গেছে, গোপনাঙ্গে 25 বার। যথারীতি তার মৃত্যুও কলিজা বের করার কারণেই হয়। তবে মরার আগে তাকে ইলেকট্রিক শকও দেওয়া হয়। আর পঞ্চম মেয়েটির নিজের বাবা, তাকে হত্যা করেই সে আমাদের কাছে এসে আত্মসমর্পণ করে। লোকটার মৃত্যুও কলিজা বের করে আনার কারণে হয়েছিল। তবে এখানে উল্লেখ্য, লোকটাকে সবচেয়ে বেশি ছুরির আঘাত করা হয়েছে, 57 বার। আর তাকে হত্যা করেছে একাধিক মানুষ, অর্থাৎ ওই মেয়েটি একা ছিল না। স্বাভাবিক, এতগুলো খুন একটা মেয়ে একা করতে পারে না। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি স্যার, এদের প্রত্যেকের শরীরেই ড্রাগসের স্যাম্পল পাওয়া গেছে। তারা কি রেগুলার ড্রাগস নিত? না, শুধু জামাল হোসেন আর সবুজ আলী রেগুলার মাতাল ছিলেন, হয়তো ড্রাগসও নিত। আচ্ছা, তুমি এখন যাও। হিমেল চলে যেতেই সাজিদ আবার উঠে দাঁড়ালো। মেয়েটাকে যতক্ষণ অবধি সাহায্যের প্রতিশ্রুতি না দেওয়া হবে ততক্ষণ অবধি সে মুখ খুলবে না। কি হয়েছে তা আন্দাজ করতে পারছে সাজিদ, তবে আন্দাজের উপর তো আর কেস ফাইল করা যাবে না। চারুলতার জবানবন্দিও সব প্রমাণই চাই এই কেসটা এগিয়ে নিতে। সাজিদ আবারও ফিরে গেল চারুলতাকে বন্দি করে রাখা সেই ছোট্ট কুঠুরিতে। সেখানে একটি লাল বাতি নিবু নিবু জ্বলছে। আপাতত সেই কুঠুরিতে 3টা চেয়ার, একটায় সাজিদ, অন্যটায় সীমা। এই দুজনই এই কেসটার তদন্ত করছে। আর তাদের মুখোমুখি একটা চেয়ারে মূর্তির মতো বসে আছে চারুলতা। নীরবতা ভাঙল সাজিদ। মিস চারুলতা, বলুন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে সাহায্য করব, কিন্তু এর জন্য আমাদের সমস্ত ঘটনা জানা প্রয়োজন। চারুলতার মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই প্রথম সাজিদ ও সীমা দুজনেই ধরতে পারল মেয়েটার বয়স খুব একটা বেশি না, বড় জোর 17-18 হবে। সীমা একবার সাজিদের দিকে তাকালো, ইশারায় জিজ্ঞেস করলো ব্যাপারটা সে ধরতে পেরেছি কিনা। সাজিদ হ্যাঁ বোধক ইশারা করলো। একই সাথে বেশ অবাকও হলো। এইটুকু একটা মেয়ে কিনা এতগুলো খুন করেছে। মনের মাঝে প্রশ্ন রাখলো না সীমা, তোমার বয়স কত? খুব বেশি তো মনে হচ্ছে না। 19? অদ্ভুত, এই বয়সে এতগুলো খুন করেছ? চারুলতা কোনো উত্তর দিল না, চোখ মুখ পাথরের মতো শক্ত করে বসে রইল। এইবার প্রশ্ন করলো সাজিদ, ঘটনাস্থলে কারোরই কলিজা পাওয়া যায়নি, তুমি সেগুলো কি করেছো? খেয়ে ফেলেছি। কি? চমকে উঠল সাজিদ আর সীমা দুজনেই। হ্যাঁ, খেয়ে ফেলেছি। প্রথমে ছুরি দিয়ে চামড়া ছিঁড়েছি, তারপর বুকের হাড় ভেঙেছি। যখন তারা যন্ত্রণায় কাতরাচ্ছিল, চিৎকার করেছিল, আমি অদ্ভুত এক প্রশান্তি পাচ্ছিলাম। বুক থেকে কলিজাটা বের করে আনলাম, কিন্তু আমার তৃপ্তি হলো না। তার কলিজায় কামড় বসিয়ে দিলাম, মৃতদেহের সামনেই চিবিয়ে খেলাম কলিজাগুলোকে। চারুলতার কথা শুনেই বমি চলে আসতে চাইল সীমা এবং সাজিদের। তাদের এই অবস্থা দেখে ভয়ঙ্কর শব্দে হেসে উঠল চারুলতা। বড্ড ভয়ঙ্কর সে হাসির শব্দ। পুলিশ অফিসার সাজিদ ও সীমা এক দৃষ্টিতে তাকিয়ে রইল এই ভয়ঙ্করী চারুলতার দিকে। তার হাসিটাও কেমন যেন নির্মম। সীমা আর বসতে পারল না সেখানে। সাজিদকে ইশারা করে বেরিয়ে আসলো সেখান থেকে। সাজিদও সেখানে বেশিক্ষণ বসে থাকতে পারল না। যে মেয়ে এত সহজে একজন মানুষের কলিজা ভক্ষণ করতে পারে সে আর যাই হোক সাধারণ কোনো মানুষ নয়। মেয়েকে কিন্তু আমার সুবিধার লাগছে না। স্বাভাবিক হিমেল কোথায়?
হিমেলকে ডেকে পাঠানো হলো। সাজিদ আর সীমার সামনে। খুনগুলো কবে হয়েছিল হিমেল? স্যার, তার স্বামী এবং তার বন্ধুকে খুন করা হয়েছিল আজ থেকে 8 মাস আগে। তার সৎ মাকে খুন করা হয়েছিল 5 মাস আগে। পুলিশ অফিসার হোসেনকে খুন করা হয়েছিল প্রায় 4.5 মাস আগে। আর মেয়েটির বাবাকে খুন করা হয়েছিল 7 দিন আগে। এতদিন যাবৎ কেসগুলো ভিন্ন ভিন্ন থানায় আলাদাভাবে ছিল, তাই এর কোনো সুরাহা করা যায়নি। কিন্তু মেয়েটা সব স্বীকার করার পর আমরা কেসগুলো একসাথে মিলিয়েছি। আর আজই থানা থেকে সবার পোস্টমর্টেম রিপোর্ট এসেছে। সবার কেস আলাদা থানায় দায়ের করা হয়েছিল। জি স্যার। মেয়েটির সৎ মাকে খুন করা হয় তার মামার বাড়িতেই। জামাল হোসেন আর সবুজ আলীর কেস দায়ের করা হয় সুজয়নগরে। আর পুলিশ অফিসার হোসেনের কেস তদন্ত হয় করিমপুর থানায়। মেয়েটি কোন গ্রামের? মেয়েটি করিমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ছিল বিয়ের আগে। সবাই এক নামে চেনে। আর বিয়ে হয় সুজয়নগরে। চারুলতা ছোট কুঠুরির ফাঁকা থেকে দেখে এইসব কাহিনী। তাকে মোটেও ভীত হতে দেখা যায় না, বরং মুখে আবারও ফুটে ওঠে রহস্যময়ী হাসি। চোখ বন্ধ করে চারুলতা মনে করে তার জীবনের অভিশপ্ত অতীতকে। হাতে বানানো বড়শি দিয়ে নদীতে মাছ ধরার চেষ্টা করছে চারু, তবে খুব একটা সুবিধা করতে পারছে না সে। অপরদিকে হামিদ খুব দ্রুত একের পর এক মাছ ধরে চলেছে। তার বড়শিটাও 1 টাকা দিয়ে বাজার থেকে কিনে আনা, কিন্তু চারুর কাছে পয়সা ছিল না বিদায় সে বড়শি কিনতে পারেনি। চারুর অবস্থা দেখে উচ্চস্বরে হেসে উঠল হামিদ। কিরে, তুই নাকি আমার চেয়ে বেশি মাছ ধরবি? কই একটাও তো ধরতে পারলি না। বাসায় গিয়া মারে বলমু সব মাছ যেন আমারে ভাইজা দেয়, তরে যেন এক টুকরোও না দেয়। তুমি তো বাজার থেকে কিনে নিয়ে আসছো বড়শি, আমার থাকলে আমিও পারতাম। মাছ ধরা বুঝি এত সহজ? এইসব মেয়ে ছেলের কাজ না। যা যা বাসায় যা, মারে গিয়া মাছ ভাজার ব্যবস্থা করতে বল। আমি কেন বলবো? তুমি কি আমাকে মাছ খেতে দিবে? চারুর কথা অবিকল নকল করে তাকে ভেঙালো হামিদ। তুমি এমন করলা কেন? এই শুদ্ধ ভাষায় কথা কইতে আইসে? লেখাপড়া একমাত্র তুইই করস নাকি? আমরা করি না? কই আঞ্চলিক ভাষায় কথা কইতে তো আমাদের আত্মসম্মানে লাগে না? আমি তো তোমার মতো ফাঁকিবাজি করি না। আমি ভালো করে পড়ালেখা করি। মাস্টার মশাই বলছে সবার শুদ্ধ ভাষায় কথা বলা উচিত। রাখ তোর মাস্টার মশাই, মারি গিয়া বল সব ব্যবস্থা করতে। আমি কি পাবো? তোরে একটা রুই ভাজা দিমনে, এখন যা। অনেক দিন পরে মাছ ধরতে এসেছিল চারু, তাই সে যেতে চাইল না, কিন্তু রুইয়ের লোভে পড়ে আর সেখানে থাকা সম্ভব হলো না। নবম শ্রেণীতে পড়া কিশোরী চারুলতা ছুটে চলল বাড়ির দিকে। এত বড় মেয়েকে রাস্তাঘাটে দৌড়াতে দেখে নাক মুখ ছিটকালেন অনেকেই। চারু এসবে পাত্তা দিল না। বাড়ির উঠানে গিয়েই পৌঁছাতেই কান্নার আওয়াজ পাওয়া গেল। চারু মুহূর্তেই থেমে গেল। কি ব্যাপার? ওর মা কাঁদছে কেন? বাবা কি আবার ওর মাকে মারছে? চারু আবার দৌড়ে ঘরের ভিতর প্রবেশ করল। নাজিমুদ্দিন নামক তার তথাকথিত পিতা ইচ্ছে মতো মেরে চলেছেন তার মা মনোরমাকে। চারু দ্রুত গিয়ে থামাতে চাইল তাকে। বাবা কি করো? মাকে মারছো কেন? দূরে যা অপয়া, অলক্ষী তুই। এক অলক্ষী হইয়া তুই আরেক অলক্ষীরে বাঁচাইবার আসছস। কি বলো এইসব? নাজিমুদ্দিন চারুকে আর কিছু বলার সুযোগ দিলেন না। আবারও মারতে শুরু করলেন মনোরমাকে। বাধা দিয়ে গিয়ে চারুরও বেশ আঘাত লাগলো। অতঃপর ক্লান্ত হয়ে বাসা থেকে বেরিয়ে গেলেন নাজিমুদ্দিন। চারু মাকে ধরে উঠালো। মনোরমা কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। এমন একটা ভাব যেন কিছুই হয়নি। চুপচাপ উঠে রান্নাঘরে চলে গেলেন। চারু অবাক বিস্ময়ে তার মাকে দেখল। কেমন পাথরের মতো আচরণ, এমন একটা ভাব যেন কিছুই হয়নি। মা, তুমি এখনো পড়ে আছো কেন এখানে? মাস্টারমশাই বললেন অন্যায় করা আর অন্যায় সহ্য করা সমান অপরাধ। তুমি কেন চলে যাও না এই নরক থেকে? মনোরমা জোরে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন চারুর গালে। চারু হতভম্ব হয়ে গেল মায়ের এরূপ আচরণে। মায়ের সংসার ভাঙতে চাস তুই? বিয়ার পর জামাইয়ের বাড়ি মাইয়াদের আসল পরিবার, আর কখনো এসব মুখে আনবি না। কিন্তু মা, প্রতিদিন বাবা তোমার গায়ে হাত তোলে, এটা তো ঠিক না। আমার গায়ে তুলে তাতে তোর কি? যা হাত মুখ ধুয়ে আয়, খাবার দিতেছি। হামিদ কই গেল? নদীতে মাছ ধরে, বলছে সব ব্যবস্থা করে রাখতে। এসে মাছ ভাজা দিয়ে ভাত খাবে। মনোরমা কিছু না বলে রান্নাঘরে চলে গেল। চারুও কল ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। কিছুক্ষণের মাঝেই হামিদ চলে এলো। মনোরমা কিছু না বলে সেগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল। হামিদ বেশ অবাক হলো মায়ের এই আচরণে। সেও কলঘর থেকে হাত মুখ ধুয়ে চারুর পাশে এসে বসে পড়ল। মায়ের কি হয়েছে রে? বাপজান আবারও মারছে। চারু কিছু না বলে চুপচাপ মাথা নাড়ল। হামিদের প্রচণ্ড রাগ হলো নিজের বাবার উপরে, কিন্তু এ বিষয়ে কোনো কিছু বলার সাহস তার নেই।
ছেলে বলে শুধু হামিদকেই কিছুটা ভালোবাসে নাজিমুদ্দিন, কিন্তু স্ত্রী বা কন্যার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা কাজ করে না তার ভেতর। মাছ ভেজে দুই ছেলে মেয়েকে ভাত বেড়ে দিলেন মনোরমা। চারু বলে উঠল, তুমি খাবে না মা? তোরা খা, আমি পরে খামু, তোদের বাপ জানা সুখ। চারু আর কিছু বলল না। এই লোক যতই মনোরমার উপর অত্যাচার করুক না কেন, মনোরমা তাকে ছেড়ে একবেলাও খায় না। এই কাহিনী ছোট থেকে দেখে আসছে চারু। এতে নাকি স্বামীর অকল্যাণ হয়। খাওয়া শেষে চুপচাপ উঠে গেল চারু। হামিদ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। চারু মায়ের সাথে হাত লাগিয়ে দু একটা কাজ করলো। তবে মনোরমা চারুকে বেশি কাজ করতে দিলেন না। কিছুক্ষণ বাদেই পড়তে বসতে বললেন। এই গ্রামে চারুসহ মোট 4জন মেয়ে নবম শ্রেণীতে পড়ে। বাকিদের বিয়ে হয়ে গেছে, অনেকের তো বাচ্চাও আছে। দুপুর থেকে বিকেল অবধি পড়ল চারু। আজ অবধি কেউ ওকে প্রথম থেকে দ্বিতীয় করতে পারেনি। বিকেল হতেই হাঁটতে বের হলো চারু। বিকেলে ঘরে বসে থাকা যায় না। হাঁটতে হাঁটতে কখন সোনাদিঘির পাড়ে চলে এসেছে খেয়ালই করেনি সে। খেয়াল হতেই একটা শুকনা ঢুক গিলল। এখনও সন্ধ্যা হয়নি, তাও চারিদিক কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। অদ্ভুত নির্জন এই জায়গা। সবাই বলে ওই দিঘিতে নাকি একটা মেয়ের আত্মা থাকে। কেউ একা আসলে, এখানে আসলে পানির মধ্যেখানে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলে। আশেপাশে একজন মানুষও দেখা যাচ্ছে না। কিভাবে চারু এখানে এসেছে সে নিজেও বলতে পারে না। মনে মনে দোয়া দুরুদ পড়ছে আর মাস্টার মশাইয়ের কথা মনে করছে। প্রেতাত্মা বলতে কিছুই হয় না। হঠাৎই কারোর গলার আওয়াজে চমকে উঠল চারু। বুকে 3বার থুতু ছেটালো। কিরে চারু, ভয় পাইলে না নাকি রে? ভয় পাবো কেন? তুমি কি ভাগ না ভাল্লুক তোমাকে ভয় পেতে যাব? তাহলে বুকে থুতু ছিটাইলি কেন? আমি চমকে গিয়েছিলাম। তুমি এখানে কি করো? তুই এইখানে কি করস? ভয় ডর কিছু নাই নাকি? কিসের ভয়? দিকিতে থাকা মেয়ের ভয়। মাস্টার মশাই বলছে প্রেতাত্মা বলতে কিছুই নেই। তুই এত সুন্দর কইরা কেমনে কথা বলস রে চারু? আমারও এমনি কথা বলতে ইচ্ছে করে। তো বলো না কেন? এইটাই তো আসল বাংলা ভাষা। আমি তো পারি না, তুই আমারে শিখাবি চারু? তুমি শিখবে? হ, শিখমু। আমাদের বিয়ার পর তুই আমারে শিখাবি। কি বলো এগুলা? ঠিকই তো বলছি। দেখিস, আমি ঠিকই তরে বিয়া করব। দেখা যাবে। বাসায় যাচ্ছি আমি। তুমিও এই দিঘির পাড়ে বেশিক্ষণ একা থেকো না শাওন ভাই। যেখানে যাচ্ছিলে তাড়াতাড়ি চলে যাও। সাবধানে যাইস চারু। সন্ধ্যা হয়ে এলো। এই সময় বেশি বাহিরে থাকিস না। তেনারা এই সময় খুব পছন্দ করে। কারা? আরে তেনাদের চিনিস না? তেনাদের নাম মুখে আনতে নেই। এইসব মিথ্যা কথা। সত্য মিথ্যা তোরে যাচাই করতে হইব না। তুই বাসায় যা। তাছাড়া সুন্দর মাইয়া সন্ধ্যা রাইতে বাইরে থাকলে তেনাদের নজর লাগে। চারু আর কথা বাড়ালো না। চুপচাপ দৌড়ে গেল বাড়ির দিকে। বাড়িতে ঢুকতেই রুবেলের মাকে দেখা গেল মনোরমার সাথে। কী রে চারু, এই সন্ধ্যা রাইতে কই গেছিলি? এমনিতেই হাঁটতে গিয়েছিলাম। হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। শরীর তো তোর এমনিই ভালো, বড় কম হইলি না। বিয়া শাদি কি করবি না? বেশি বয়স হয়ে গেলে তো আর কেউ নিব না। চারুর মেজাজ গরম হয়ে গেল। এই মহিলা ওকে দেখলেই শুধু বিয়ের কথা বলে। আগে লেখাপড়া করি, নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ে করব। এত লেখাপড়া কইরা কি হইব? ওই তো পরের বাসায় গিয়া কাম করতে হইব। মনোরমাকে নিরুত্তর দেখে রুবেলের মা নিজের সপক্ষে যুক্তি দিতে বললেন, কি গো ভাবি, মাইয়া তো বড় হইছে, বিয়া দাও না কেন? পরে দেখবা কখন কোন পোলার লগে চইলা গেছে। বয়স থাকতে থাকতে বিয়া দিয়া দাও। চারুর এইবার মেজাজ চটে গেল। বহু কষ্টেও আর নিজেকে সামলাতে পারল না। হ্যাঁ কাকি, ঠিকই বলছো। অতিরিক্ত পাকনা মেয়েগুলো বাসায় কিছু না জানিয়ে পালিয়ে যায়। তোমার মেয়েও না পাশের গ্রামে সুরজের সাথে পালাইলো। তোমরা নেহাত ভালো বাপ মা, তাই মেনে নিছো। রুবেলের মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভাবেনি চারুলতা এমন একটা উত্তর দেবে তাকে। ওপাশ থেকে মনোরমা গর্জে উঠল, চারু কি হইতাছে? বড়দের মুখে মুখে কথা কইস না। যা, হাত মুখ ধুইয়া ঘরে যা। চারু আর কিছু বলল না। মা সবসময় লোকলজ্জার ভয়ে থাকে, তাই সব বুঝেও উচিত কথা বলার সাহস তার নেই। কিন্তু চারু তো এসব মানতে পারে না। চারুলতা, আপনি এখনো বলেননি আপনি কেন তাদের এমন নৃশংসভাবে হত্যা করেছেন? আপনি না বললে তো আমরা বুঝতেই পারবো না, তাই না? আপনাকে সাহায্যও করতে পারবো না। পুলিশ অফিসার সাজিদের কথায় তার দিকে তাকালো চারুলতা। স্বচ্ছ চোখের চাহনি। এই মুহূর্তে চারুলতাকে দেখে কেউ গুণাক্ষরেও আন্দাজ করতে পারবে না সে এমন নৃশংসভাবে কাউকে হত্যা করতে পারে। এই হত্যায় আপনি ছাড়া আরও এক বা একাধিক মানুষ ছিল। কে তারা? কোথায় আছে? চারুলতা দুটো প্রশ্নের কোনোটারই উত্তর দিল না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল পুলিশ অফিসার সাজিদের দিকে। এমন চাহনি নিঃসন্দেহে বিরক্তিকর। সাজিদ চোখে মুখে বিরক্তি নিয়ে এসে বলল, সব কথায় আপনি ফ্যালফ্যাল করে তাকিয়ে কেন থাকেন চারুলতা?
আপনার কি মনে হয় আপনি না বললে আমরা কিছু খুঁজে বের করতে পারবো না? একটা কথা মনে রাখবেন, আপনি আমাদের যত পরিশ্রম করাবেন আপনার শাস্তিও ততটা কঠিন হবে। এতক্ষণ চুপচাপ বসে থাকলেও এবার উচ্চস্বরে হেসে উঠল চারু। হাসির শব্দ মিষ্টি নয়, বড্ড ভয়ানক। এতক্ষণে প্রথমবারের মতো কথা বলল চারু। ভয় দেখাচ্ছেন? হ্যাঁ দেখাচ্ছি। যে মেয়ে নিজে এসে আত্মসমর্পণ করতে পারে সে শাস্তির ভয় পায় বলে আপনি বিশ্বাস করেন? সাজিদ কিছু না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল চারুলতাকে। এর মধ্যেই ছোট কুঠুরিতে আগমন ঘটল হিমেলের। সে সাজিদের কাছ থেকে অনুমতি নিয়ে বসে পড়ল চুপিসারে। কিছু কথা বলল সাজিদকে। সাজিদের ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। চারুলতা, আপনি কি এবার মুখ খুলবেন নাকি আমি বলবো? কি বলবেন? আপনি তো কিছুই জানেন না। আপনি শুধু আমার মুখ দেখে সব কথা বের করার জন্য ফাঁদ পেতেছেন। সাজিদ ভেতরে ভেতরে অবাক হলেও মুখে প্রকাশ করল না। চারুর এটা বোঝার কথা ছিল না মেয়েটি বুদ্ধিমান। আমি সত্যিই সব জানি চারুলতা। আজকালকার মানুষ বোঝা বড় দায়। আমি বুঝতে পারছি আপনার সাথে খারাপ কিছু হয়েছে। আপনার স্বামী রেগুলার আপনার সাথে খারাপ ব্যবহার করত। স্বামীর অবর্তমানে আপনাকে রেপড হতে হয় তারই বন্ধুর কাছে, কিন্তু স্বামীর কাছে বিচার পান না, তাই ছুটে যান পুলিশের কাছে। কিন্তু আজকাল ধর্ষিতার জন্য প্রতিবাদ করা হয় না, সবাই সেই মেয়েটাকেই খারাপ ভেবে নেয়। পুলিশ অফিসার হোসেনও আপনার অসহায়ত্বের সুযোগ নেয়। আর আপনার বাবার পরকীয়া ছিল, তাই আপনার মা মনোরমাকে খুন করে শেফালি নামক এক যুবতীকে বিয়ে করে। আর সবার উপর রাগ থেকেই আপনি তাদের মেরে ফেলেছেন, তাই না? শুধু শুধু ঘটনা পেছানোর কারণ নেই। আপনার স্টেটমেন্ট চাই কেসটা কোর্টে পেশ করতে, তাই স্টেটমেন্ট পেপারে সাইন করে দিন, এটাই ভালো হবে। আমার খুনগুলোর ধরন দেখলে সবাই হয়তো এই কথাগুলোই ভেবে নেবে, কিন্তু আমি যদি বলি এই সব ঘটনার কোনোটাই আমার সাথে ঘটেনি। বাস্তব জীবনে চারুলতার কোনো অস্তিত্বই নেই। এসব কি বলছেন আপনি? দেখুন, আপনি কেসটার মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন না। যা সত্যি ঘটেছে সেটা স্বীকার করে নিন। আমি সত্যিই বলছি, আপনার চিন্তাধারা আমার জীবনের 10% অবধি পৌঁছাতে পারেনি। সাজিদের সাথে সাথে হিমেলও প্রচণ্ড অবাক হয়। এতদিনও নিজেও ভাবছিল এসব ঘটনার কারণেই চারুলতা এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে। সাজিদ অবাক হলেও তার চোখে মুখে সেটা ফুটে উঠল না, কিন্তু হিমেলের মুখে সেটা স্পষ্ট। হিমেলের এই মুখ দেখে চারু বলে উঠল, আপনার কি হয়েছে? চেহারা এমন লাগছে কেন? খিদে পেয়েছে নাকি? আমি কিন্তু আপনাকে একটা খাবার সাজেস্ট করতে পারি। চারুর মুখে একথা শুনে আবারও দুজন অবাক হলো। তাদের উত্তর না পেয়ে চারু নিজেই বলল, খাবারটা হলো মানুষের মাংস। আমার বাবার মৃত্যুর আগে আমি তাকে রান্না করে খাইয়েছিলাম আমার সৎ মায়ের মাংস। সে অবশ্য জানতো না সেটা। খাওয়ার পরে আমি জানিয়েছিলাম এটা এটা তারই প্রাণপ্রিয় স্ত্রীর শরীরের মাংস। হত্যার সময় আমি কেটে নিয়েছিলাম। তার কাছে কিন্তু বেশ লেগেছিল। আমার কাছেও তার হৃদযন্ত্রের স্বাদ বেশ লেগেছিল। এমনকি মাংস বেশ তৃপ্তি নিয়ে খেয়েছি। আপনি খাবেন? হিমেল হতভম্ব হয়ে তাকিয়ে রইল চারুর দিকে। চোখে মুখে স্পষ্ট ভয়। হিমেলকে ভয় পেতে দেখে চারু এক পৈশাসিক আনন্দ পেল। এই জগতে সবচেয়ে মজাদার খাবার কি জানেন? মানুষের মাংস। খেয়েছি, আমি খেয়েই বলছি। মানুষের মাংসের বিরিয়ানি রান্না করে আমি আমার বাবাকেও খাইয়েছি। তার কাছেও নাকি এই বিরিয়ানি জগতের শ্রেষ্ঠ বিরিয়ানি মনে হয়েছে। হিমেলের গা গুলিয়ে এলো। বিরিয়ানি তার প্রিয় খাবার ছিল, কিন্তু এখন চারুর কথা শুনে মনে হচ্ছে এই জীবনে আর কখনো তার বিরিয়ানি খাওয়া হবে না। সব সময় চারুর এসব কথা মনে পড়বে। হিমেল তাড়াতাড়ি চলে গেল সেই কুঠুরি থেকে। কে জানে চারু আবার কখন কি বলে দেয়। হিমেল চলে যেতেই সাজিদ আবারও তাকালো নৃশংস এই চারুর দিকে। চারু যে নিজের নৃশংসতার পরিচয় দিতে এসব বলছে তা সে ভালোই বুঝতে পারছে। তবে মৃত্যুর পর শেফালির শরীরের কিছু মাংস কেন পাওয়া যায়নি সে প্রশ্নের উত্তর পরিষ্কার। আপনি কখনো নিজের এতিম ভাতিজিকে বিয়ে করতে পারবেন? মানে, তখন থেকে আপনি কী সব উদ্ভট কথা বলে চলেছেন? উদ্ভট কথা? উদ্ভট কথা? হ্যাঁ, উদ্ভটিত। তবে আপনি কি জানেন এই উদ্ভট ঘটনাও ঘটেছে কার সাথে? আমার নিজের বাবা আর সৎ মা শেফালির সাথে। শেফালি ছিল আমার বাবার ভাতিজি। বাবা মা ছিল না তার। শেফালিকে আপু ডাকতাম, শেফালি আপু। আর আমার হামিদ ভাই ডাকতো শেফালি আপা। কে জানতো এই শেফালি আপুই এক সময় পরে আমাদের সৎমা হিসাবে আমাদের ঘরে প্রবেশ করলো। বাবা আমাকে আর আমার ভাইকে জোর গলায় জানিয়ে দেয় এই কথা যেন গ্রামবাসীর কানে না যায়। সাজিদ হতভম্ব হয়ে বসে রইল। ও আসলেই উপলব্ধি করতে পারছে চারুর কথা সত্যতা। আসলেই চারুর জীবনের 10% উদ্ধার করতে সক্ষম হয়নি সে। এই কেস যতটা দেখা যায় তার চেয়েও অনেক বেশি রহস্যময়। আপনার বাবা নাস্তিক ছিলেন। স্ত্রীর মৃত্যুর 4 ঘন্টা পরেই আপন ভাতিজিকে বিয়ে করলেন।
চারু সাজিদের এ প্রশ্নের কোনো উত্তর দিল না, চুপচাপ মেঝের দিকে তাকিয়ে রইল। চারু মা, আইস বাইরে যাইস না, তলে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি। মনোরমার কথায় তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো চারু। আজ তার পরীক্ষা, আর মনোরমা কিনা তাকে বাইরে যেতে নিষেধ করছে। কি বলো মা, আজ আমার পরীক্ষা, যেতেই হবে, না গেলে হয় না। ভোরের স্বপ্ন সত্যি হয়, তুই যাইস না, পরীক্ষা পরে দিস। মা, পরীক্ষা পরে দেওয়ার নিয়ম নেই, তুমি চিন্তা করো না, কিছু হবে না, পরীক্ষা শেষে আমি বাড়ি চলে আসব। চারুর কথায় মনোরমার মন গলল না। চারুকে খাটিয়ে দিয়ে হামিদকে বলল চারুকে যেন স্কুলে পৌঁছে দেয়, আবার আসার সময় নিয়ে আসে। আমি পারবো না, আমার বন্ধুদের সাথে আইস খেলা আছে। মুখে মুখে কথা কইস না হামিদ, লেখাপড়া তো কিছু করসই না, আবার মুখে মুখে তর্ক। যা, চারুরে লইয়া স্কুলে যা। মায়ের ধমক খেয়ে চুপচাপ বাধ্য ছেলের মতো চারুকে স্কুলের দিকে নিয়ে গেল হামিদ। স্কুলের গেটে পৌঁছাতেই হামিদ বলল, শোন চারু, আমি খেলতে যাইতাছি, একা একা বাসায় চলে যাবি, আর মারে বলবি আমি তোরে বাসার গেট পর্যন্ত আগায়া দিছি, মনে থাকবো? চারু হ্যাঁ বোধক মাথা নাড়লেও সে মনে মনে বিপরীত কাজ করার সিদ্ধান্ত নিল। অর্থাৎ বাসায় গিয়ে বলে দেবে হামিদ ওকে শুধু স্কুলে পৌঁছে দিয়েছে, কিন্তু নিয়ে আসেনি। হামিদ অনেকবার অনেক মিথ্যা বলে মার খাইয়েছে, এখন সুযোগ হামিদকে মার খাওয়ানোর। এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? পরীক্ষা ভালোভাবেই শেষ হলো চারুর। এভাবে পরীক্ষা হলে নিশ্চয়ই এসএসসিতে ফার্স্ট ডিভিশন থাকবে চারুর। নিজের উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করে বেশ আনন্দিত হলো সে। নিজের পায়ে দাঁড়িয়ে সবার আগে মনোরমাকেও এই নরক থেকে মুক্ত করবে হামিদ, আর ওর বাবাকে এখানে রেখে চলে যাবে চারু ওর মাকে নিয়ে। কিন্তু কিছুক্ষণের মাঝেই চারু তার সিদ্ধান্ত বদলায়, হামিদকেও নিজের সাথে নিয়ে যাবে। হামিদকে না হয় বাজার সদাই আনানোর কাজে লাগিয়ে দেওয়া যাবে। মাটির পথ ধরে বাড়ির দিকে হেঁটে চলেছে চারু। রাস্তার চারপাশে এসে সেই গাছ, একই সাথে দেখছে চারু নিজের এই অপরূপ জন্মভূমিকে। চারুদিকে শীত বেশ ভালোই জাঁকিয়ে বসেছে। আজ সকালে মা গাছ কাটা খেজুরের রস খেতে দিয়েছিল ওকে। এই গ্রামে প্রায় শখানেক খেজুর গাছ আছে, গ্রামের প্রত্যেকে তৃপ্তি ভরে সেই রস খেতে পারে। সূর্য উঠলেও উষ্ণতা ছড়াতে ব্যর্থ হচ্ছে সে। কিছুটা দূরেই একটা ধান ক্ষেত দেখা যাচ্ছে। কিছুদিন আগেই জমির সব ধান কেটে ফেলা হয়েছে। তার থেকে কিছুটা সামনেই নদী, মরা নদী, স্রোত নাই, পানিও বেশি না। নদীর মাঝে গেল হাঁটুর একটু উপরে পানি। নদী পার করতে হলে বেশিরভাগ মানুষ লুঙ্গি হাঁটুর উপর তুলে নদী পারাপার করে, আর মহিলাদের পারাপার হওয়ার জন্য ছোট একটা নৌকা। যদিও নদীর পানি খুব একটা বেশি না, তাও বেশ কাজে দেয়। যাদের বাসায় চাপকল নেই তারা ওই নদীর পানিতে কাজ করে। বাচ্চারা তো দুপুর হলেই সে নদীতে গিয়ে ঝাঁপ দেয়। যাদের বাসায় চাপকল আছে তারাও মাঝে মধ্যে নদীর এই হাঁটু অবধি পানিতে গোসল করে। গ্রামে ছোট 4টা পুকুর রয়েছে, তবে সাধারণ মানুষ ব্যবহার করতে পারে মাত্র 2টা, কারণ বাকি 2টা জমিদার বাড়িতে আছে, সেখানে অন্য কেউ ঢুকতে পারে না। পুকুর 2টার একটা মেয়েদের, আরেকটা ছেলেদের। কেউ ভাগ করে দেয়নি, কিন্তু গ্রামের সবাই এটাই মেনে চলে। গ্রামের ঠিক মাঝ বরাবর রয়েছে একটা বট গাছ। গ্রামে এটি ভুতুরে গাছ নামেও পরিচিত। এই গাছ নিয়ে প্রচলিত আছে একটা মেয়ে এই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে রাতে এখান দিয়ে গেলে নাকি অনেকেই হাসির শব্দ, মেয়ে মানুষের নুপুরের শব্দ শুনতে পায়। চারু এসবে খুব বেশি বিশ্বাস না করলেও একেবারে অবিশ্বাসও করে না। জায়গাটা যথাসম্ভব এড়িয়ে যায়। গ্রামের প্রায় সবাই 3টা জায়গা এড়িয়ে চলে, তাই দিন হোক বা রাত ওই জায়গাগুলো সবসময় নিস্তব্ধ। সোনাদিঘির পার, ওই বটগাছ আর তেঁতুলতলা দিয়ে রাতে যাওয়ার সময় অনেকেই অজ্ঞান হয়ে পড়ে থাকতো। চারু নিজেও অমল কাকাকে দেখেছে তেঁতুলতলায় অজ্ঞান অবস্থায় পড়েছিল। বেশ ভয় পেয়েছিল সে। মাস্টার মশাইয়ের কাছে অবশ্যই এর ব্যাখ্যা জানতে চেয়েছিল চারু। তিনি বলেছেন রাতের বেলা তেঁতুল গাছ নাকি কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, আর তেঁতুলতলা নিয়ে এমনিও মানুষের মনে ভয়। তেঁতুলতলা দিয়ে যাওয়ার সময় মানুষ অক্সিজেন পায় না এবং ভয় পায়, এবং এ দুটোই একত্রিত হয়ে মানুষটি অজ্ঞান হয়ে যায়। চারু মেনে নিয়েছে মাস্টার মশাইয়ের কথা, কিন্তু তাও মনের কোণে ভয় রয়েই যায়। তাই চারু আর ওদিকে এগোয় না। সম্পূর্ণ রাস্তা জনমানবহীন, কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু দূর থেকে ক্ষীণ আওয়াজে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে। এই গ্রামে শুধু জমিদার বাড়িতে আর মজিদ কাকার গাড়ি আছে। জমিদাররা হলে ঠিক আছে, কিন্তু মজিদ কাকার সামনে পড়তে চায় না চারু। ভদ্রলোকের দৃষ্টি খুব একটা স্বাভাবিক লাগে না চারুর কাছে। গাড়ির শব্দ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল, যা ভয় পেয়েছিল তাই। মজিদ কাকার গাড়ি এটা। চারু দ্রুত পা চালিয়ে বাসায় যেতে চাইল, কিন্তু তার হলো না। মজিদ চারুর সামনে এসে গাড়ি থামিয়ে দিল। পান খাওয়া লাল দাঁতগুলো বের করে হেসে বলল, কী রে চারু, কই যাস? বাসায় যাই, তাড়াতাড়ি যেতে হবে। পথ ছাড়ো। তাড়াতাড়ি যাইতে হইব তো পথ ছাড় মুখে। আয়, আমার গাড়িতে আয়, তরে পৌঁছাইয়া দেই। লাগবো না, তুমি যাও।
মজিদ গাড়ি থেকে বেরিয়ে এলো। চারুর যেন গলা শুকিয়ে এলো। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। মজিদও একবার ভালো করে চারপাশটা দেখে নিল। এবার সে চারুর হাত ধরে বলল, আরে লজ্জা পাইস না, আয় আমি বাড়ি পৌঁছাইয়া দেই। আমার কাছে কি তোর শরম পাওয়া সাজে? তরে জন্মাইবার দেখছি আমি। আয় আমার লগে আয়, আমি নিয়ে যাই। আমি যেতে পারবো কাকা, আমার হাত ছাড়ো। কি সমস্যা তোমার? তুমি আমাকে গাড়িতে তুলছো কেন? বললাম তো আমি যেতে পারবো। মজিদ কাকার গাড়ি এসে থামলো গ্রামের ঠিক মাঝখানে, সেই বটগাছের নিকট। সব কিছু স্বাভাবিক থাকলেও চারু এখানে আসে না, আর মজিদ এই অবস্থায় তাকে এখানে নিয়ে এসেছে। রাত হোক দিন হোক কেউ এখানে তেমন আসে না, তাই মজিদের কাছে হয়তো এখন এর চেয়ে ভালো জায়গা নেই। আমাকে এখানে নিয়ে আসছো কেন তুমি? ছাড়ো আমাকে, আমাকে বাসায় যেতে দাও, আমি কিন্তু চিৎকার করব। এত কথা কসকে? আমি তো তোর ঘোরানোর জন্য নিয়ে আসলাম, দেখ কি সুন্দর গাছ। কথা বলতে বলতে মজিদ চারুকে গাড়ি থেকে নামলো। চারু প্রাণপণে মজিদের কাছ থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মজিদের শরীরে যেন অসুর ভর করেছে। সেই অসুরের কবল থেকে কোনো ক্রমেই নিজেকে মুক্ত করতে পারছে না চারু। চারু মজিদের হাতে কামড় বসিয়ে দিল। এতে মজিদ তো ওকে ছাড়লই না, বরং চুলের মুঠি ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইল। চারু প্রাণপণে চিৎকার করছে, কিন্তু ও জানে এই ভর দুপুরে এই গাছতলায় ভুল করেও কেউ পা রাখবে না। তাই আর নিজের শক্তি এভাবে খরচ না করে মজিদের কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো। এমন ছটফট করতেছিস কেন চারু? মজিদ কাকা না তরে কত আদর করে, তরে আদর করতেই তো নিয়ে যাইতাছি। ছাড়ো আমাকে, আমাকে যেতে দাও। মা আমার জন্য চিন্তা করছে, তোর মারে আমি বুঝাইয়া বলমু, তুই একদমই চিন্তা করিস না। চারুর দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে ওর আর বাঁচার কোনো উপায় নেই। মনে মনে আল্লাহকে ডেকে চলেছে। মনে হচ্ছে এখনই হয়তো কেউ চলে আসবে আর চারুকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। কিন্তু চারু জানে এই ভর দুপুরে এখানে কেউ আসবে না, আসার কথাও না। কিন্তু আসার কথা না হলেও কিছুটা দূর থেকেই পুরুষালী কণ্ঠের আওয়াজ ভেসে আসলো। ওখানে কে? আওয়াজটা শুনে চারু যতটা স্বস্তি পেল তার চেয়ে বেশি ভরকে গেল মজিদ। সে চারুর হাত ছেড়ে দিল। ইতিমধ্যে শার্ট প্যান্ট পরিহিত এক যুবক ওদের সামনে এসে দাঁড়ালো। এই গ্রামে এখনও শার্ট প্যান্ট পরার চল হয়নি, শুধুমাত্র জমিদার বাড়ির ছেলেরাই শার্ট প্যান্ট পরে, তাও সবাই না, যারা ঢাকা গিয়ে লেখাপড়া করে কিংবা ব্যবসা করে তারা। যুবকটি মজিদকে দেখে জিজ্ঞেস করলো, কে আপনি? আর এই মেয়েটিকে এভাবে টানছেন কেন? আমি মজিদ ছোট সাহেব। আপনি মনে হয় আমারে চিনতে পারেন নাই। আমি আপনাকে ধানের ব্যবসার। মজিদকে কথা শেষ করতে দিল না যুবকটি, তার আগেই বলে উঠল, মেয়েটিকে ওভাবে টানছিলেন কেন? ও আমার বন্ধু মাইয়া, বড় ভালা মাইয়াডা, কিন্তু জেদ করলো তার এই বটগাছের সামনে ঘুরতে লইয়া আইতে হইব। আপনি বলেন এই ভর দুপুরে কেউ এমন বায়না করে? সে সে সম্মতি নিতে চারুর দিকে তাকালো, কিন্তু চারু জানে এইটাই তার বাঁচার একমাত্র সুযোগ, তাই চিৎকার করে বলল, মিথ্যা কথা। মজিদ কাকা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। এইসব কি কইতাছস চারু? আমি তোর বাপের সমান, আমার উপর এমন অপবাদ দিতে পারলি তুই? কিছুক্ষণ আগে যখন আমাকে এভাবে টেনে এখানে নিয়ে আসছিলেন তখন মনে পড়ে নাই আমি আপনার মেয়ের সমান? এই শীতেও মজিদ কুলকুল করে ঘামতে লাগলো। পাঞ্জাবির হাতায় ঘাম মুছে বলল, তরে আমি মাইয়ার মতো দেখি চারু, আর এই তুই কিনা আমারে এত বড় অপবাদ দিলি? কথাটা বলে চারু কিংবা এই যুবকটিকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজের গাড়িতে উঠে চলে গেল সে। এক প্রকার পালিয়ে বাঁচা যাকে বলে। যুবকটি বোধ হয় তাকে কিছু বলতো, কিন্তু এই জনমানবহীন এলাকায় লোকটার এই পালানোর চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তার। এই মেয়ে বাড়ি কোথায় তোমার? বাবার নাম কি? নদীর পাড়ে বাড়ি। বাবার নাম নাজিমুদ্দিন। তোমার বাড়ি নদীর পাড়, তো তুমি এখানে এসেছো কেন? মজিদ কাকা জোর করে গাড়িতে তুলে নিয়ে এসেছে। ঠিক আছে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। আমি যেতে পারবো। যেতে পারবে তো এতক্ষণ যাওনি কেন? পথে যদি আবার ওই লোকের কবলে পড়ো তখন কি হবে? চারু মুখে কিছু না বললেও মনে মনে বেশ ভয় লাগলো তার। আসলেই তো, পথে যদি মজিদ কাকা আবার চলে আসে। এবার আর কিছু না বলে যুবকটির সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল সে। তবে এতটা পথ চুপচাপ থাকা যায় না, তাই হয়তো ছেলেটা জিজ্ঞেস করলো, এই ভর দুপুরে কোথায় গিয়েছিলে তুমি? স্কুলে গিয়েছিলাম, পরীক্ষা ছিল। ও একটা কথা জিজ্ঞেস করব? করো। আপনি কে? এই গ্রামে তো আগে কখনো দেখিনি আপনাকে। শহর থেকে এসেছেন? না, শহর থেকে আসিনি, আমি গ্রামেরই বাসিন্দা, তবে ঢাকা থাকি। এই গ্রামের কোথায় থাকেন? জমিদার বাড়িতে। হ্যাঁ, ঠিকই ধরেছ। আমি শিহাব। তুমি? আমি চারুলতা। শিহাব আঁকাবাঁকা সেই মাটির পট্টিতে দাঁড়িয়ে পড়ল। মজিদ এতক্ষণ চারু চারু করছিল, কিন্তু সে ঘুণাক্ষরেও ভাবেনি চারুর সম্পূর্ণ নাম চারুলতা। এই চারু যে চারুলতা হতে পারে সে এটা ভাবেনি। শিহাব একবার চারুলতার দিকে তাকালো। পরনে সালোয়ার কামিজ,
কোমর ছাড়ানো চুলে 2 বেনি করা, যা লাল ফিতা দিয়ে বেঁধে রাখা। বেনি থেকে বেশ কিছু চুল এর মধ্যে ছুটে এসেছে। মুখমণ্ডল ফর্সা, তবে কপালে ও নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এক কথায় বেশ সুন্দরী বলা চলে মেয়েটিকে, কিন্তু বয়স খুবই কম। তুমি সেই চারুলতা যার পেছনে শাওন ঘুরে বেড়ায়? এবার চারুও থমকে গেল। সে শিহাবকে চেনার চেষ্টা করছে। চারুর হঠাৎই মনে পড়ে গেল শাওন বলেছিল তার বড় ভাইয়ের নাম শিহাব, আর সে প্রচণ্ড রাগী। চারু একটা শুকনো ঢুক গিলে ভালো করে শিহাবের দিকে তাকালো। শিহাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে চারুর দিকে। তার পরনে বেশ ভালো দেখতেই শার্ট প্যান্ট রয়েছে। এই গ্রামে শার্ট প্যান্ট পরিহিত অনেককেই দেখেছে চারু, কিন্তু এত আভিজাত্য কারোর মধ্যেই ছিল না। শ্যামলা রঙও, মুখে চাপদাড়ি। নিঃসন্দেহে শিহাবকে সুদর্শন বলা চলে, কিন্তু এখন শিহাবকে চারুর বেশ ভয় লাগছে। কথা বলো না কেন? শিহাবের উঁচু গলায় বলা কথায় চমকে গেল চারু। কি বলবো? শিহাব নিজের সজ্ঞানে ফিরে এলো। আসলেই তো, চারু কি বলবে? একটা ছেলে ওর পেছনে ঘুরে, তাতে ওর কি দোষ? চারু মেয়েটা নিঃসন্দেহে সুন্দরী, শাওনের সাথে মানাবেও ভালোই। তোমার বাবা কি করে? কৃষিকাজ করে। বাড়ির পাশেই আমাদের 1 বিঘা ধানি জমি আছে। শিহাব এতক্ষণে খেয়াল করলো মেয়েটা সম্পূর্ণ শুদ্ধ বাংলায় কথা বলে, যা এই গ্রামে বিরল। এমনকি শাওনও শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। যা, মেয়েটা খারাপ না। শিহাবের মনের ভাব হয়তো চারুও বুঝতে পারলো। অজান্তেই তার বেশ খুশি লাগছে। শিহাব যদি শাওনের জন্য চারুকে পছন্দ করে, তাহলে মন্দ হয় না। চারু যতই শাওনকে এড়িয়ে চলুক না কেন, মনে মনে সেও যে শাওনকে চায় সেটা তো আর অস্বীকার করা যায় না। যদি শাওনের সাথে সত্যিই ওর বিয়ে হয়, তাহলে শিহাব হবে ওর ভাসুর। কথাটা ভাবতেই চারুর চোখ মুখ লজ্জায় রক্তিম হয়ে উঠল। দূর, কিসের মধ্যে কি ভাবছে ও? এসব নেহাতি বাচ্চামি। তোমার বয়স কত? 14। শিহাবের মুখ হঠাৎ গম্ভীর হয়ে উঠল। চারু বুঝল না এর কারণ। শিহাব কি ওকে বেশি বড় মনে করছে? ভাইয়ের জন্য আরও কম বয়সী মেয়ে সে চায়? কিন্তু শাওনের বয়স তো 21। সেই হিসাব করলে তো ঠিকই আছে। চারুর ভুল ভাঙল নিমিষেই। তোমার বয়স তো খুবই কম। এটা তোমার পড়াশোনা করার বয়স। কোন ক্লাসে পড়ো তুমি? 9ম শ্রেণীতে পরীক্ষা দিলাম। সামনের বছর 10ম শ্রেণীতে উঠব। সারা রাস্তা শিহাব আর কোনো কথা বলল না। ওকে পৌঁছে দিয়ে শিহাব চলে গেল। চারু বারবার ঘরের আসার অনুরোধ করলেও শিহাব জানালো তার কাজ আছে, সে আসতে পারবে না। উঠোনে আসতেই আবার মায়ের কান্নার আওয়াজ পাওয়া গেল। ওই অমানুষটা আবারও ওর মাকে মারছে। চারুর মন ঘৃণায় ভরে উঠল। চুপচাপ এগিয়ে গেল ঘরের দিকে। চারুকে দেখে নিজামুদ্দিন তাকে অপয়া, অলক্ষী, মেয়ে ছেলে ইত্যাদি নানা রকম গালিগালাজ করতে লাগলো। ব্যাপারটা চারুর গায়ে লাগলো না। এত বছরে সয়ে গেছে এই ব্যাপারটা তার কাছে। চারুকে গালিগালাজ করতে করতে বেরিয়ে গেল নিজামুদ্দিন। চারু মনোরমাকে উঠালো। মনোরমা আবারও স্বাভাবিক আচরণ করছে। এমন একটা ব্যাপার যেন কিছুই ঘটেনি। নিজের মায়ের এত ধৈর্য দেখে নিজেই অবাক হয় চারু। কোনো কিছুতেই যেন তার কিছু হয় না। এমন না যে মনোরমা কেউ নেই। গরিব পরিবারের মেয়ে। মনোরমার বাবা ছিলেন খুব ধনী। মনোরমার শ্যামলা হয় তার বাবা চাইতেন যেন তার ফর্সা ছেলের সাথে বিয়ে হয়, তাতে ছেলে মেয়েগুলো সুন্দর হবে। বিপুল পরিমাণ যৌতুক দিয়ে নাজিমুদ্দিনের সাথে মেয়ে বিয়ে দেন মনোরমার বাবা। তার উদ্দেশ্য অবশ্য সফলও হয়েছে। চারু আর হামিদ দুজনেই বাবার রং পেয়েছে। মনোরমার বাবা এখনো বেঁচে আছে। ভাইয়েরও স্বাবলম্বী, কিন্তু এসব কিছুর পরেও মনোরমা কেন এখানে পড়ে রয়েছে তা বোঝে না চারু। মা বলে এটা নাকি সংসারের মায়া। ওর যখন সংসার হবে তখন ও নাকি সংসারের মায়া শিখবে। আসলেই সংসারের মায়া কি এতটাই তীব্র? বাবা আজ তোমাকে কেন মারল মা? তোর বিয়ার জন্য পোলা খুঁজতে চাইছে, আমি মানা করছি তাই। তোরে অনেক পড়তে হইব চারু, অনেক বড় হইতে হইব তোরে। আমি অনেক বড় হব মা, নিজের পায়ে দাঁড়াবো, তারপর তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমি আর কই যাবো? কয়দিন আসি আর? তুই বড় হবি, বড় হইয়া নিজের জীবন সুন্দর করে সাজাইবি, তারপর এখান থেকে চলে যাবি। কেন, তুমি কোথায় যাবে? মানুষের হায়াত আর কয়দিন থাকে? চারু জড়িয়ে ধরল মনোরমাকে। এগুলো কি বলো মা? আর বলবে না। তুমি অনেক দিন বাঁচবা। অনেক দিন? দূর পাগলি, মানুষ কি সবসময় বাঁচে? তুমি বাঁচবা। জীবনে অনেক কষ্ট সহ্য করেছো তুমি। তোমার সুখ পাওয়া এখনো বাকি আছে। হায়াত মত আল্লাহর হাতে। আল্লাহ বাঁচিয়ে রাখলে থাকবো, যা হাত মুখ ধুয়ে আয়। এই অবস্থায় আর কতক্ষণ থাকবি? আজকে ঘটে যাওয়া ঘটনা মনোরমাকে জানালো না চারু। জানালে আবার বলবে তার ভোরের দুঃস্বপ্নের জন্য এটা হয়েছে। আর বাবার কানে গেলে সরাসরি বিয়ে দিয়ে দেবে। তখন মাও আটকাতে পারবে না। এখন থেকে সাথে করে সুচ নিয়ে স্কুলে যাবে চারু। ওই মজিদ আরেকবার ওর সামনে এলে একেবারে চোখ গেলে দেবে। চারুরে
সুন্দর করে তৈরি করো, বিকালে পাত্রপক্ষ দেখতে আইব। নাজিমুদ্দিন চৌকির উপর বসে শান্ত ভঙ্গিতে কথাটা বলল, কিন্তু এই কথাটাই কাঁপিয়ে তুলল মনোরমাকে। কি বলেন এসব? আমার মাইয়াটা ছোট। কিসে ছোট মাইয়া? ওর বয়সী মাইয়া বিয়া হইয়া বাচ্চাও হইয়া গেছে। আর কয়টা দিন চাইতে দেন, মেট্রিক পাসটা করুক। ওর লেখাপড়া করে আমি আর আমার টাকা পয়সা ধ্বংস করতে পারবো না। কিন্তু আর একটা কথাও বলবো না হামিদের মা, পাত্রপক্ষ আইব, এখন মাইক দিতে চাইতেছি না, চুপচাপ তৈরি করো। মনোরমা চুপ করে গেল, আর বোধ হয় চারুকে আগলে রাখা গেল না। মনে মনে চারুকে বলল, মা রে, মাফ করে দিস, তরে আর আগলে রাখতে পারলাম না। পাত্র কে জানো? কে? আমাগো জমিদারের পোলা। ভাবতে পারো জমিদারের বাড়ির সাথে আমগো সম্পর্ক হইব, গ্রামে মান সম্মান কত উঁচু হইব আমাগো। তুমি চিন্তা করো না, ওরা বলছে তোমার মাইয়ারে পড়াইব। মনোরমা কিছু বললেন না, ঘরের ভিতর গিয়ে নীরব অশ্রু ফেলতে লাগলেন। নিজামুদ্দিনের সমস্ত কথাই শুনেছে চারু। জমিদারের ছেলে, তার মানে শাওন। শিহাব নিশ্চয়ই বাসায় সবাইকে জানিয়েছে। আজ প্রথমবারের মতো নিজের বিয়ের কথা শুনে রাগ হলো না চারুর। মনে মনে শিহাবকে অনেক ধন্যবাদ জানালো, ওর জন্যই এটা হয়েছে। তাছাড়া একবার শাওনের সাথে বিয়ে হয়ে গেলে লেখাপড়ারও আর কোনো চিন্তা নেই। শাওন বলেছে ওকে লেখাপড়া করাবে। চারু চাইল মনোরমার মন ভালো করে দিতে। মা, আমি পারলাম না রে চারু, তোর বাপ চান রে আটকাইতে পারলাম না। কান্না করো না মা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। তাছাড়া তুমি তো শুনলে, ওনারা বলছে আমাদের লেখাপড়া করাবে। চারুর কথা শুনে চুপ করে গেলেন মনোরমা। এই প্রথম বিনা শর্তে চারু বিয়েতে রাজি হয়ে গেল। এটা কি শুধুই পড়াবে বলে? বেশ সুন্দর গোলাপি রঙের একটি শাড়ি পরেছে চারু। শাড়িটি ওর মায়ের। তাছাড়া গোলাপি নাকি শাওনের পছন্দের রং। শাড়ির সাথে মিলিয়ে কিছুটা গহনাও চারুকে পরিয়ে দিলেন মনোরমা, সাথে হালকা একটু সাজগোজ। কিছুক্ষণের মাঝেই নাকি দেখতে আসবে চারুকে। ওই তো বাইরে গাড়ির হর্ন শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরেই চারুকে নিয়ে যাওয়ার জন্য মনোরমা হাজির হলেন। তার চোখ মুখ মলিন। মেয়েকে বিয়ে দিতে চায় না সে। হামিদও মোটামুটি চায় না এখনই চারুর বিয়ে হয়ে যাক, তাই তাকেও আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। চারু একবার ভাবলো বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। চারুকে ওদের সামনে নিয়ে গিয়ে বসানো হলো। চারুর সামনেই রয়েছে জমিদার বাবু আর জমিদার গিন্নি। তাদের এক পাশে শাওন, অন্য পাশে শিহাব। ওদের দুজনের মুখেই কিসের জন্য একটা ছাপ পড়েছে। চারু সেটা অনুমান করতে পারল না। চারুকে দেখেই আহ্লাদে গলে গেলেন জমিদার গিন্নি। কি কুমাইয়া, নাম কি তোমার? চারুলতা। চারুলতা একবার শাওনের দিকে তাকালো। ও ভেবেছিল শাওন খুবই খুশি হবে, কিন্তু শাওনকে মোটেও খুশি হতে দেখা গেল না। চারুর খুব অভিমান হলো। আর কখনো কথা বলবে না ও শাওনের সাথে। তাছাড়া সারা জীবন লুঙ্গি পরা শাওনকে আর শার্ট প্যান্ট পরায় বেশ চোখে ঠেকছে চারুর। জমিদার গিন্নি ওর মায়ের সাথে কথা বলা শুরু করেছেন। মনে করেন আমার পোলারা ব্যবসার কাজে প্রায় সময় বাইরে থাকে। ওইখানে মানুষ কত সুন্দর করে কথা কয়। এখন আমার পোলার জন্যেও তো এমন সুন্দর কথা কইতে পারা মাইয়াই লাগবো। চারুর হাসি পেয়ে গেল। শাওনকে কখনো শুদ্ধ বাংলায় কথা বলতে দেখেনি চারু। আর তার জন্য কি না এমন মেয়ে খোঁজা হচ্ছে? কি অদ্ভুত পরিবার। আমি মনে করেন আবার বাইরের মাইয়া নিতে চাই না। যখন শুনলাম এই গ্রামেরই একটা মাইয়া শুদ্ধ বাংলায় কথা কয়, তখনই ঠিক করলাম মাইয়ারে আমার পোলার জন্য নিব। এই গ্রামে তো আর কেউ সুন্দর করে কথা কয় না। তার উপর আমার মাইয়া নাকি সুন্দর, তার উপর আবার মাইয়া নাকি সুন্দর, তাই আর সারাসারি নাই। মাইয়া তো মাশাল্লাহ অনেক পছন্দ হয়েছে আমার। চারুলতার বয়স কত গো তোমার মা? 14। বাহ, একেবারে সব গুণ আছে মাইয়ার মধ্যে। এমন মাইয়াই তো চাই। আহো মা, তুমি আমার পোলার পাশে আইসা বসো। তোমাদের একসাথে দেখে আমি আমার প্রাণ চোখ জুড়াই। চারু ধীর পায়ে এগিয়ে গেল শাওনের দিকে। শাওন এখনো নির্বাক। চারুর রাগটা এবার আরো বেড়ে গেল। এর মাঝে জমিদার গিন্নি বলে উঠল, আরে তুমি কই যাও? আপনিই তো বললেন আপনার ছেলের পাশে গিয়ে বসতে, তো ওইদিকে যাও কেন? শিহাব তো এইখানে ওর পাশে আইসা বসো। চারু খুব বড় একটা ধাক্কা খেলো। এরা চারুর বিয়ে শাওনের সাথে না, বরং শিহাবের সাথে দেওয়ার জন্য এসেছে। এতক্ষণে বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেল চারুর কাছে। নিজের ভালোবাসার মানুষটিকে নিজের বড় ভাইয়ের জন্য দেখতে আসা পাত্রীর জায়গায় দেখে শাওন হতবাক হয়ে গেছে। আর শিহাবের চোখে মুখে রয়েছে সংশয়। নিজের ছোট ভাই যাকে ভালোবাসে তাকেই ওর নিজের বিয়ের জন্য ঠিক করা হয়েছে। এটা ভাবতে ভাবতেই হয়তো ওর মনে একরাশ সংশয় ডানা বেঁধেছে। কি হইল? যাও শিহাবের পাশে গিয়া বসো। চারু যেন নিজের বুধশক্তি হারিয়ে ফেললো। চুপচাপ গিয়ে শিহাবের পাশে বসলো। কি অদ্ভুত, এটা কি আসলেই হওয়ার ছিল? এই ছিল আমি সেই চারুলতার 1 থেকে 4 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।